আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। শুরু করি না? স্যার শুরু করি স্যার। আচ্ছা, এটা এই যে টু পেজ মেথড যেটা গত কাল আমরা দিছিলাম, খাতায় তুলছে তো সবাই নাকি? খাতায় আছে সবার সামনে? জি স্যার। আচ্ছা, এখানে একটা থিওরি আছে, থিওরিটা তোমরা করে নেবা। আর আমি আগে প্রবলেমটা নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে টু পেজ সিমপ্লেক্স মেথড। এটা হচ্ছে সিমপ্লেক্সের একটা মডিফাইড অথবা আপগ্রেড ভার্সন। এটা সিমপ্লেক্স মেথড ওয়ান কাইন্ড অফ। এখন টু ফেজ মানে দুইটা ফেজে। এটা 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 রিভাইসড অর আপডেট আপগ্রেড সিমপ্লেক্স। এখানে অবজেক্টিভ ফাংশনটা থাকবে সবসময় মিনিমাইজেশন টাইপের। মিনিমাইজেশন মানে ইয়ার ক্ষেত্রে, টু ফেজের ক্ষেত্রে টু ফেজ মনে রাখতে হবে। টু ফেজ মেথড সলভ করার জন্য অবজেক্টিভ ফাংশন থাকতে হবে মিনিমাইজেশন আকারে। যদি ম্যাক্সিমাইজেশন থাকে তাহলে সেটাকে আমরা মিনিমাইজ করে ফেলবো। কিভাবে? সাইন চেঞ্জ করে, যেমন মাইনাস দ্বারা গুণ করলে যাবে। আচ্ছা, তারপর কনস্ট্যান্ট থাকবে গ্রেটার দেন ইকুয়াল অর ইকুয়াল টাইপের। ঠিক আছে? অত লেস দেনও থাকতে পারে। যেমন গ্রেটার দেন অর ইকুয়াল থাকলে স্ল্যাগ ভেরিয়েবল সাবট্রাক্ট করতে হবে এবং আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করতে হবে। লেস দেন টাইপের থাকলে স্ল্যাগ ভেরিয়েবল অ্যাড করতে হবে, আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করতে হবে না। ঠিক আছে? তারপরে ফেজ ওয়ান এবং ফেজ টু। ফেজ ওয়ান এর ক্ষেত্রে প্রথম ফেজ ওয়ান আমরা সিমপ্লেক্স মেথড, রিভাইস সিমপ্লেক্স মেথড ইয়া করে প্রসিড হব। আলটিমেটলি আমরা শেষের দিকে দেখব এটা অবজেক্টিভ ফাংশন, অপটিমাল অপটিমাল টেবলের অবজেক্টিভ ফাংশন এগুলো সবগুলো জিরো আসছে কিনা দেখবো। যদি জিরো আসে তাহলে আমরা সেকেন্ড স্টেজে যাব, সেকেন্ড ফেজে। যদি না আসে তাহলে এখানে অপটিমাল সলিউশন নাই। আচ্ছা, এইগুলো হচ্ছে টু ফেজ মেথডের জিস্ট আর কি। এখন আমরা একটা প্রবলেম সলভ করি, যেটা কি ছিল? মিনিমাইজ। স্যার আর্টিফিশিয়াল ভেরিয়েবলের কাজ কি? এটা আসলে ফিজিক্যালি কোনো সিগনিফিক্যান্স নাই। এটা আর্টিফিশিয়াল মানেই তো বোঝা যাচ্ছে এটা ইয়ে না। এখানে ডেফিনিশনটা আছে না, এই in order to use simplex method on problem with mixed constant inequalities either greater than equal or equal, we turn a device called an artificial variable. This variable has no physical meaning, মানে আসলে ফিজিক্যাল কোনো মিনিং নাই ইন দ্য অরিজিনাল প্রবলেম। মানে বাস্তবে বাহ্যত কোনো দৃশ্যমান কোনো ইয়ে নেই, এটার মিনিং নাই। and it is introduced slowly for the purpose of obtaining an initial basic physical solution so that we can apply the simplex method. বাহ্যত ফিজিক্যালি ইয়া নেই। আর একটা আছে এখানে, তাহলে কেন, হোয়াই ইউ ইউজ আর্টিফিশিয়াল ভেরিয়েবল? হ্যাঁ, এখানে এরপরের লাইনে দেখো, দি আর্টিফিশিয়াল ভেরিয়েবল আর ইন্ট্রোডিউস ইন দ্য কনস্ট্যান্ট অফ টাইপস greater than equal or equal only to get a unit basic submatrix of coefficient matrix A of the constant to obtain the initial basic physical solution. So the rules of the artificial variable are same as the slug variable at the first iteration. Only to dispose all later iteration if all artificial variable are not zero level at the optimal stage, then the problem has no basic physical solution. So an artificial variable play a vital role to identify that a linear programming problem will have a basic physical solution or not. এটা নিয়ে মূলত এটা বাহ্যে ফিজিক্যালি কোনো এটার মিনিং নাই, কিন্তু এটা পুরো লাস্টের একটা লাইনে দেখো, সো an artificial variable play a vital role to identify that a linear programming problem will have a basic physical solution or not. বেসিক ফিজিক্যাল সলিউশন আছে কি নাই, এটা অনেক সময় আমরা কোনো কিছু অ্যাড করি, আবার এটা ডিডাক্ট করে দিই। ওই যখন অ্যাড করে ডিডাক্ট করে আমরা একটা ফর্মুলাতে আনি, এই এই জাতীয় একটা কিছু। আর্টিফিশিয়াল ভেরিয়েবল আদার দেন এটা কিছু না। তো আমরা সলিউশন বের করার জন্য এটা অ্যাড করলাম, আবার এটা এটা খুব বেশি কোনো গুরুত্ব বহন করে না। আবার এটা ইউজ না করলেও আমরা কাঙ্ক্ষিত সলিউশনে যেতে পারি না। এটা কোনো ইয়ে না। এটা এমনি তোমরা যদি এই রিডিং করো ওগুলা, তো
তোমরা দেখবা এখানে। তারপর এখানে আমি প্রত্যেকটা যাতে এমনি এই কিছু ইয়ে দিছি থিওরি, অবশ্য তোমরা আবার বই আরো ক্লিয়ার আছে, সবগুলা একটু পড়লে বুঝে যাবে। আচ্ছা, একটা প্রবলেম যেটা এটা সলভ করি, কোনটা আছে, কোনটা ছিল প্রবলেমটা? স্যার 10x হ্যাঁ 10x, হ্যাঁ মিনিমাম z সমান 10x1, সবার খাতায় আছে এটা লেখা আছে নাকি আবারও ইয়াতে মোবাইলে বা ইয়াতে স্ক্রিনে? স্ক্রিনে থাকলে হবে না, এগুলা একটু কষ্ট করে খাতায় তুলে ফেলতে হবে, তাহলে এটা এখন বারবার স্ক্রিনে দেখানো যাবে না। স্ক্রিন শেয়ার করতেছি না তোমাদের সুবিধার জন্য, স্ক্রিন শেয়ার করলে আমার সুবিধা, এদিকে আবার লিখতে হচ্ছে বারবার 10x1 + 6x2। দেখা যাচ্ছে, বোর্ড দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ 2x3, হ্যাঁ এটা হচ্ছে তারপরে সাবজেক্ট টু আছে কি -x1 x2 + x3 গ্রেটার দেন ইকুয়াল টু কত 1, তারপর কি 3x1 2 - x3 greater than equal to 2, x1 x2 আর কি x3। এটাই তো আমাদের প্রবলেম না। এখন সলিউশন করতেছি, মিনিমাম। আচ্ছা, এখানে দেখো কি আছে, কনস্ট্যান্ট গুলা গ্রেটার দেন টাইপের না, গ্রেটার দেন ইকুয়াল টাইপের। তো গ্রেটার দেন ইকুয়াল টাইপের থাকলে তোমরা পাশে একটা নোট লিখতে পারো, কি করতে হবে, subtract slug variables and add a artificial variable। subtract slug variable and add artificial variable। কনস্ট্যান্ট যদি এরকম থাকে, আর লেস দেন ইকুয়াল থাকলে add slug, যদি এরকম থাকে কনস্ট্যান্ট, যদি গ্রেটার দেন ইকুয়াল থাকে মাইনাস স্ল্যাগ প্লাস মানে এট কি আর্টিফিশিয়াল ভেরিয়েবল। আর লেস দেন থাকলে কি করতে হবে, এট গ্রেটার দেন ইকুয়াল সারপ্লাস ভেরিয়েবল অ্যাড করি। জি, গ্রেটার দেন ইকুয়াল থাকলে স্ল্যাগ ভেরিয়েবল অ্যাড করতে হবে, স্ল্যাগ ভেরিয়েবল ডিডাক্ট করতে হবে, অ্যাড করতে হবে আর্টিফিশিয়াল ভেরিয়েবল। আর লেস দেন ইকুয়াল থাকলে অ্যাড করতে হবে স্ল্যাগ ভেরিয়েবল, আর অন্য কিছু করার দরকার নাই, আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড অর ডিডাক্ট করার দরকার নাই। তাহলে গ্রেটার দেন ইকুয়াল থাকলে কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্ল্যাগ ভেরিয়েবল সাবট্রাক্ট করতে হবে এবং আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করতে হবে। তাহলে আমাদের এখানে কনস্ট্যান্ট গুলো কি টাইপের আছে, গ্রেটার দেন ইকুয়াল টাইপের না? জি স্যার। গ্রেটার দেন ইকুয়াল থাকলে তাহলে কি হবে, প্রথমে আমি কনস্ট্যান্ট গুলো ঠিক করি, আমি তো জানি তাহলে কি করতে হবে, তাহলে দেখো গ্রেটার দেন ইকুয়াল আছে -x1 + x2 + x3। তাহলে গ্রেটার দেন ইকুয়ালটাকে আমি ইকুয়াল করব, তাহলে কি করব, এখানে স্ল্যাগ -s1 স্ল্যাগ ভেরিয়েবল প্লাস কি করলাম a1 ইকুয়াল টু কত 1। এই দুই নাম্বার ইয়েটা দেখো 3x1 + x2 - x3, তাহলে এখানেও গ্রেটার দেন, তাহলে কি হবে -s2 + a2 ইকুয়াল টু 2 হয়ে গেল। তাহলে এখানে আমরা ভেরিয়েবল কি কি পেলাম, x1 x2 x3 s1 s2, তারপর কি a1 and
2 all are greater than equal to 0 এবার এই যে অবজেক্টিভ ফাংশনটাকে ঠিক করো 10x1 6x2 2x3 হ্যাঁ তারপরে কি হ্যাঁ তারপরে s1 আছে না 0 s1 0 s2 তারপরে কি a1 a2 এটা হলো রিভাইজড এটা কি হলো রিভাইজড যে প্রবলেমটা এটাকে আমি রিভাইজ করে এভাবে লিখলাম এখন এখানে এটাকে আমি কি করব এটা আরেকটু রিভাইজ করতে হবে এটাকে দেখো এই যে অবজেক্ট ফাংশনকে লিখতে হবে এবার মিনিমাম z সমান স্যার আসসালামু আলাইকুম জি a1 আসসালামু প্লাস a2 আমি দুইটা ফেসে যোগ করলাম লেটকে স্যার সাবজেক্ট একটা কোশ্চেন ছিল কি স্যার ওই যে গ্রেটার দেন আর লেস দেন ইকুয়াল ওগুলোর মধ্যে কি সবসময় একই রকম মানে এই রুলসটা কি সব ম্যাথের মধ্যে একই রকম থাকবে কিরকম স্যার ওই যে স্ল্যাক ভেরিয়েবল মাইনাস করতে হবে আর আর্টিফিশিয়াল ভেরিয়েবল এটা এটা প্রথমত আমরা টু ফেস সিমপ্লেক্স মেথড অ্যাপ্লাই করব যখন অবজেক্টিভ ফাংশন যখন এই প্রবলেমের লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের অবজেক্টিভ ফাংশনটা মিনিমাইজেশন আকারে থাকবে প্রথম কথা তারপরে কনস্ট্যান্টগুলো যদি গ্রেটার দেন ইকুয়াল থাকে তাহলে স্ল্যাক ভেরিয়েবল ডিডাক্ট করতে হবে সাবট্রাক্ট করতে হবে এবং আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করতে হবে এটা প্রত্যেকটাতে মানে টু ফেসের ইয়েতে আর কি হ্যাঁ না আমি টু ফেস বলছি এটা এমনি নর্মাল এমনি সিমপ্লেক্স একরকম ডুয়াল সিমপ্লেক্স একরকম ওই এইগুলো এক একটাতে এক এক রকম এটা মনে রাখতে হবে এটা হচ্ছে আমি টু ফেসে বলতেছি টু ফেসে অবজেক্টিভ ফাংশন থাকবে মিনিমাইজ আকারে যদি ম্যাক্সিমাইজ থাকে সেটাকে আমি মিনিমাম আকারে নিয়ে আসবো ওই যে জেডকে এদিকে মাইনাস দিয়ে গুণ করলে ম্যাক্সিমামটা মিনিমাম হয়ে যাবে গ্রেটার দেন ইকুয়াল থাকলে কনস্ট্যান্ট কি করতে হবে স্ল্যাক ভেরিয়েবলকে মাইনাস করতে হবে এখানে যেহেতু দুইটা আছে আমি সেজন্য s1 s2 দিলাম হ্যাঁ আর আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করতে হবে আর যদি লেস দেন ইকুয়াল থাকে তাহলে শুধু স্ল্যাক ভেরিয়েবল অ্যাড করতে হবে কোনো আর্টিফিশিয়াল ভেরিয়েবল এর দরকার নেই আচ্ছা এটাকে এবার আমি এই যে অবজেক্টিভ ফাংশনকে এবার আমি এভাবে a1 প্লাস a2 করলাম মানে দুইটা ফেজের যোগফল such that কি আর বাকিগুলো কই যাবে কোথায় যাবে মানে সব আছে এখানে a1 a2 লিখলেন তাহলে না এই যে শুধু আমি অবজেক্টিভ ফাংশনকে লিখছি তারপর বাকিগুলো এদিকে লিখে দাও যেভাবে আছে such that -x1 x2 x3 -s1 plus a1 সমান 1 তারপরে আছে 3x1 plus x2 minus x3 minus s2 plus a2 সমান 2 তারপর আবারও x1 x2 x3 s1 s2 a1 a2 all are greater than 0 এখানে করছি z কে অবজেক্ট ফাংশনকে আমি দুইটা ফেসে যোগ করলাম ওই যে টু ফেস আসতেছে আস্তে আস্তে হ্যাঁ এই প্রথমে গিভেন প্রবলেম সেটাকে প্রথমে আমি আবার কনস্ট্যান্টগুলোকে ইকুয়ালি নিয়ে আসলাম তারপর আবার অবজেক্টিভ ফাংশনকে দুইটা ফেসে যোগ করলাম 1 প্লাস এটা করে দিলাম হ্যাঁ এবার করব কি টেবল ইনিশিয়াল টেবল সিমপ্লেক্স মেথড যেভাবে করে ইনিশিয়াল টেবলটা করো টেবলটা করা আছে মুছে দিলে এটা স্যার ওটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল না a1 a2 তাহলে যে দুইটা ফেসে যোগ করলাম বলতেছেন এই দুইটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল আছে আর্টিফিশিয়াল ভেরিয়েবল এই দুইটা যোগফল এটা ফেজ টু ফেজ দুইটা ফেজে আমি কাজটা করব সেদিন না আর্টিফিশিয়াল ভেরিয়েবলটা আর কি দুইটা আচ্ছা দেখো টেবলটা দেখো ইনিশিয়াল টেবল এটা তোমাদের দেয়া আছে মানে দেখো এখানে কি আছে সিজে বলছিলাম কি কনস্ট্যান্ট অফ অবজেক্ট সিজে কি বলছিলাম
কোফিসিয়েন্ট কার অবজেক্টিভ ফাংশন অবজেক্টিভ ফাংশন বেসিক ভেরিয়েবল সি বি আই এই আচ্ছা প্রথমে আচ্ছা এখানে প্রথম আমি এগুলা লিখি কি কি ছিল বেসিক ভেরিয়েবল x1 x2 x3 তারপর কি s1 s1 s2 s1 s2 a1 a1 a2 a1 a1 a2 তারপরে হচ্ছে কি সলিউশন আচ্ছা এখানে মনে রাখবা এখানে আমি প্রথমে কি বলে অবজেক্টিভ ফাংশনের কোফিসিয়েন্ট গুলা ইয়ার ক্ষেত্রে টু ফেজের ক্ষেত্রে আমি সবগুলা জিরো দেব 0 0 0 0 0 0 0 সবগুলা সরি সবগুলা জিরো না ইয়া আর্টিফিশিয়াল ইয়াগুলা বাদ কারণ আমি a1 a2 রাখছি না অবজেক্টিভ ফাংশনে a1 a2 রাখছি না জি স্যার 1 এর আর বাকিগুলা জিরো আচ্ছা বাকিগুলোকে জিরো কেন ধরছেন এটা আর্টিফিশিয়াল এই যে টু ফেজ মেথড অ্যাপ্লাই করার এটা একটা প্রসিডিওর ঠিক আছে আমি দুইটা ফেজে যোগ করলাম a1 a2 রাখলাম তো a1 a2 ছাড়া বাকিগুলো জিরো করছি তো a1 এর কোএফিসিয়েন্ট 1 ছিল a2 ছিল তাহলে এখানে কি ভেরিয়েবল কি ছিল a1 a2 দুইটা a1 এর ইয়াতে কত ছিল 1 a2 কত 1 এটাকে দিলাম আমি r1 এটাকে দিলাম r2 এই এবার এটা ফিল আপ করি এই বাস এখন এই যে এইগুলা ফিল আপ করো এগুলা তোমরা প্রত্যেকে করবো যেটা গিভেন প্রবলেম আছে কত কি আছে কনস্ট্যান্ট আছে কি -x1 + x2 + x3 তাহলে কোএফিসিয়েন্ট কত বলো তো x1 + x2 + x3 আছে না আছে জি স্যার তখন থেকে কি হবে -1 1 তারপর কত 1 তারপর কি করছিলাম আমরা -1 -1 মানে s1 আর কি জিরো না s2 0 করে a1 1 a1 1 a1 a2 0 a1 a1 1 0 এক মিনিট -1 s2 0 a1 1 না a2 0 তারপরে সলিউশন কত ছিল 1 না ওটা ইকুয়াল টু 1 ছিল না জি স্যার a2 এবার a2 দুই নাম্বার কনস্ট্যান্ট কি ছিল 3x1 + x2 - x3 তার মানে কি 3 1 -1 3 তারপরে কি হবে 0 -1 এখানে s2 আছে s2 তে 1 আর ওটা এই 0 তারপর আবার ওখানে a2 আছে তার মানে কি a1 0 সলিউশনে কত আছে s2 -1 2 না জি স্যার 2 s2 -1 হবে না কোনটা s2 থ্যাংক ইউ s2 -1 তো থ্যাংক ইউ r1 r2 গুলো কোথায় পেয়েছেন 1 1 গুলো এই r1 r2 এটা আমি সুবিধার্থে এটা রো 1 রো 2 ধরলাম এটা রো 1 এবং রো 2 এটা
খুব পরে আমরা একটা ফর্মুলা ইউজ করবো, তো সেই জন্য R1 R2 ইউজ করছি, না হলে এটা দরকার ছিল না। হ্যাঁ, ওই আমরা এটা ভ্যালুগুলো 1 1 গুলো কোনগুলা A11 গুলো হচ্ছে A1 এবং A2 কোএফিসিয়েন্ট, A1 এবং A2 কোএফিসিয়েন্ট A11। আমরা A1 প্লাস A2 ধরছি না, ওখানে A1 এর আগে কিছু ছিল না, তাহলে 1 ছিল। A2 এর আগে কত ছিল? 1, তাহলে 1 এটা Z Z। যে কিভাবে হবে? -1 A1 1 into -1 plus 1 into 3 কত হয়? 2 হয় 2 হয়। তারপরে বলো 2 1 into 1 1 into 1 2 না? জি স্যার তারপরে বলো 0 তারপরে 0, তারপর -1 মাইনাস 1, তারপরে মাইনাস -1, তারপর 1 1 1 1 1। আচ্ছা, সলিউশন স্যার 3 তারপর আসবে। এটা কি বলে? সলিউশনটাও বের করে ফেলি। 1 into 1 2 into 1 3 হবে না? জি জি স্যার। স্যার আচ্ছা, এবার আমরা কি করি? Cj মাইনাস Zj, Cj মাইনাস Zj। Cj মাইনাস Zj করো। -2 -2 -2 -2 0 0 1 1 1 1 -1 1 না শূন্য -1 গেছে? না স্যার শূন্য শূন্য আচ্ছা আচ্ছা, এখানে এবার আমরা কি করি? লাস্টের গুলো 0 হবে না? লাস্টের গুলো 0 তো। কোনটা? স্যার লাস্টের গুলো 0 হবে তো ও, -1 যেগুলো লিখছিল শূন্য হবে। না, দুইটাই তো 0 হবে। হ্যাঁ স্যার জি স্যার। 0 0 এখন তোমরা কি বলছো? এটা দুইটাই 0 হবে, এটাও 0 এটাও 0। আচ্ছা, এরপর আমরা কি করি? এন্টারিং ভেরিয়েবল বের করি, লিভিং ভেরিয়েবল। এটা কিভাবে বের করি? কি রো এবং কি কলাম এবং কি রো বের করি। কি কলাম এবং কি রো, এটার জন্য এখানে কি কলাম এর সমাধান আছে সবচেয়ে বড়টা না? না, এখানে হচ্ছে সবচেয়ে ছোটটা বের করবে। এই ইয়াতে স্যার সমান হয়ে গেছে এই টু ফেজ ইয়াতে সবচেয়ে এখানে সবচেয়ে ছোট কোনটা? এখানে দুইটা স্যার দুইটা আছে না? জি স্যার টাই থাকলে যে কোনো একটা, আমি প্রথমটা নিলাম, টাই থাকলে যে কোনো একটা নেওয়া যাবে। তাহলে আমি বললাম যে এই পয়েন্ট এইটা এটা হচ্ছে লোয়েস্ট, যদিও এটাও আমি এটাও ধরতে পারি, এটাও ধরতে, আমি এটা ধরলাম যেহেতু এই আছে। তাহলে এই এই যে এটা হচ্ছে কি? তাহলে কি কলাম পেয়ে গেলাম। এখন কি কলাম পাইছি। এবারে আর একটা কি? তাহলে এটা একটা পার্থক্য না স্যার আগের গুলো থেকে? এখানে ছোট ছোট ধরতে হবে। হ্যাঁ স্যার আগের মেথড গুলো থেকে এটা একটা পার্থক্য, এখানে ছোটগুলো ধরতে হবে। এখানে ছোট এক হচ্ছে। আর ওইদিকে সলিউশনে হচ্ছে আমরা এদিকে লিস্ট তখন রেশিও -2 কিভাবে আসছে? জি -2 কিভাবে আসছে? -2 হ্যাঁ -2 হচ্ছে Cj মাইনাস Zj, Cj হচ্ছে 0, Zj বুঝছি এখন এই দুইটা, এটাও মাইনাস এটাও মাইনাস, লোয়েস্ট হচ্ছে দুইটাই, কিন্তু আমি টাই থাকলে যে কোনো একটা চুজ করা যায়, আমি এটা চুজ করলাম। এই দিস, এটা হচ্ছে কি কলাম। আর আমরা এদিকে আগে রেশিও বের করতাম, এখন রেশিও বের করতে হবে না। এখানে সলিউশন আছে, সলিউশনের মধ্যে হাইস্ট কোনটা? 2, এই পয়েন্টটা এটা হাইস্ট। তাহলে এটা হচ্ছে এই রো, এটা হচ্ছে কি রো। তাহলে কি কলাম, কি রো, তারপর কি পয়েন্ট, কি এলিমেন্ট কোনটা? তাহলে এখানে 3। তাহলে এখানে আমরা এন্টারিং ভেরিয়েবল এবং লিভিং ভেরিয়েবল পেয়ে গেলাম।
এখন এন্টারিং ভেরিয়েবল কোনটাকে বলতে পারে? x1 x1 x1। স্যার এখানে হাইস্ট রেজাল্ট কি রো না স্যার? হাইস্ট রেজাল্ট যেখানে থাকবে, জি জি জি, হাইস্ট সলিউশন যেখানে হাইস্ট থাকবে সেটাই কি রো? হ্যাঁ হ্যাঁ, সলিউশনে যেটা হাইস্ট থাকবে সেটা হচ্ছে সেই রোটা হচ্ছে কি রো। আর এখানে এখানে লোয়েস্ট পয়েন্ট যেটা সেই কলাম বরাবর যেটা সেটা হচ্ছে কি কলাম। তাহলে দুইটা ইন্টারসেক্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে কি এলিমেন্ট। আর আর এটা শর্ত কি স্যার? ওই এইদিকে সবগুলা এখানে জিরো 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 অথবা ইয়া থাকতে হবে, মানে নেগেটিভ থাকবে না, জিরো অথবা জিরো হচ্ছে বড় এরকম থাকতে হবে এই টোটাল। স্যার আপনি বলছেন স্যার যে কোনো এরকম -2 থাকলে বা একটা ওয়ান থাকলে যে কোনো একটা ধরা যায়, এরপর এটা ধরতে পারতাম দ্বিতীয় কলামটা। এটা পারতাম পারতাম, আচ্ছা স্যার, তাহলে যে কোনো একটা, তা আমি এইটা তোমার এটাও চুজ করতে পারবো ফাংশন। স্যার সেকেন্ড কলামকে আমরা যদি কি কলাম হিসেবে কাজ করি তাহলে সমস্যা হবে? না সমস্যা নাই, সমস্যা নেই। তাহলে এই যে কি কলাম বরাবর যে ভেরিয়েবলটা থাকবে সেটা হবে এন্টারিং এন্টারিং, আর কি রো বরাবর যে ইয়াটা সেটা হবে লিভিং। লিভিং তার মানে এটা যখন লিভিং অটোমেটিক্যালি ওই এখানে এটা রিপ্লেস হয়ে যাবে, x1 চলে আসবে a2 আউট। হ্যাঁ, তাহলে এখানে লিখো x, এখানে লেখা আছে x1 ইজ এন্টারিং ভেরিয়েবল, a2 ইজ লিভিং ভেরিয়েবল। তাহলে ইটারেশনটা করি। স্যার আমরা বিগ এম মেথডের ক্ষেত্রে কি কলাম নির্বাচন করার ক্ষেত্রে লোয়েস্টটা হিসাব করছিলাম না? হ্যাঁ হ্যাঁ, এই এখানে এটা একটু মনে রাখতে হবে। আসলে আমরা ডুয়াল সিমপ্লেক্স এটা কি বল টু ফেজে কি করতেছি, এই গেমে কি করতেছি, একটু এগুলো শর্ত একটাতে এক এক রকম, এই শর্তগুলা প্র্যাকটিস করলে বুঝতে হয়ে যাবে, মনে রাখতে হবে। নিচে ইটারেশন 1 দেখো, ইটারেশন 1 করতেছি, ইটারেশন 1। এটা কি সিজে, তারপরে বেসিক ভেরিয়েবল সিজে হচ্ছে 0। আচ্ছা আগে বেসিক ভেরিয়েবল লিখি, x1 x2 x3 x1 x2 a1 a2। এটু হবে স্যার? তারপর এখানে সব 0 0 0। স্যার এটু লাগবে? হ্যাঁ এটু লাগবে এখন? না a2 জায়গা আমি ওখানে 0 বসাতে পারছি। আচ্ছা a2 তো আউট, থ্যাংক ইউ। a2 আউট তো, a2 লিভিং ইয়া না, লিভিং না, থ্যাংক ইউ থ্যাংক ইউ। a1 a1 পর্যন্ত এখানে এখানে ক্লোজ করো, তাহলে a1 এটা হচ্ছে 1, ওটা তো আউট হয়ে গেল। তারপর এখানে সলিউশন এই, তারপর বেসিক ভেরিয়েবল সলিউশনটা এভাবে লিখো, এরকম মুছে দিয়ে মাঝখানে না দিয়ে এইরকম করে লিখো সলিউশন। তারপর এখানে লিখবো কস্ট, তারপর এখানে এখানে কি কি ছিল, কোনটা কি ছিল, a1 তো ছিল আগে না, তারপর এখানে হয়ে যাচ্ছে x1। a1 এর এটা কি ছিল, a1 এর এটা কি ছিল, 1 স্যার, 1 স্যার, 1 নাকি 0? 1 স্যার, ছিল 1 নাই, হ্যাঁ স্যার 1 হবে। 1। আর এটা 10 -1 -1। স্যার x2 তো 0 ছিল, এই x1 0 ছিল। x1 0 কেমনে? শূন্য হবে তো স্যার? স্যার আপনার নোটে 0 আর 1 লিখছিলেন। না না 0 আর 1 মনে হয় বলেছে ভাই, 0 না লিখ, স্যার x1 0, x1 0। তা -1 হবে না? স্যার x1 এর কোএফিসিয়েন্ট তো আপনি উপরে 0 ধরছেন, তাহলে তো এখানে তো 0 ধরা লাগবে। আচ্ছা 0 1 এর কত 1, ঠিক আছে।
আর এটা R3, এটা R4। ওখানে মনে হয় কোথায় সিলেক্ট হয়েছিল মনে হয়, দেখি আবার করে দেখি না। আচ্ছা, এবার প্রথমে আমরা কোনটা করব? আগে যেটা স্যার অবজেক্টিভ ছিল এই মানে হিরো ছিল। না না, ওই যে এখন R3 ইয়াটাকে যেটা এটা পরে করতেছি, এন্টারটা পরে করতেছি, যেটা আগে ইয়া ছিল সেটা কি করি আমরা, যেটা কি কলাম। স্যার এখানে যে 10 ধরছে এটা কিভাবে ধরছি? হ্যাঁ 10টা কিভাবে নিছি R3 R4 এর জায়গায়? এখানে হ্যাঁ এখানে মনে হয় এটা A1 এর এইটা A1 এর 1 আর X1 আর 0 স্যার এটা স্যার আপনি তো আপনার নোটে স্যার হচ্ছে A1 এর কোএফিসিয়েন্ট 0 এবং X1 আমার মনে হচ্ছে এটা ভুল হয়েছে না, 0 কে 1 কেন 0 হবে? A1 তো 0 হওয়ার কথা না, A1 0 কেন হবে? A1 তো 1, X1 না ইয়া X1, হ্যাঁ X1 0 স্যার, X1 0। আচ্ছা, এখানে এটাকে কি করতে হবে আমরা, আগের যে ইয়াটা আছে রো, ওটাকে কি কলাম দ্বারা ভাগ করতে হবে? কি কলাম দ্বারা ভাগ করো? এটা ভুল হচ্ছে কেন? ভুল হয়ে যাচ্ছে। স্যার কি রোকে কি এলিমেন্ট দিয়ে ভাগ করতে হবে না? হ্যাঁ তো স্যার কি রো যদি 2টা হয় 3 1 -1 0 -1, ওটা হলে স্যার ওটাকে কি এলিমেন্ট 3 দ্বারা যদি ভাগ করি তাহলে তো A1 পাওয়া যাচ্ছে। এটাকে 0 বানাতে হবে, এটা 1 বানাতে হবে। ওকে ওয়াও, এটা আমি ভুল করে বলছি। এটা রং লাগতেছে কিন্তু আমি এটা অন করে ফেলছি। এটা একটু ভুল লাগতেছে আমার, এই ইকুয়েশন 1টা। স্যার স্যার A1 এর রোটা নিচে হওয়ার কথা ছিল প্রথমে। স্যার A1 এর জায়গায় X1 হবে। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে কোনটা ছিল? X1 is entering, that is leaving. X1 is entering। তাহলে স্যার A1 এর যে ভ্যালুগুলো পাইছে ওগুলো X1 এ হবে। না কেমনে সম্ভব? X1 ও यस, এটা এরকম হয়। এই যে A1 এর যেগুলা সেগুলো X1 হবে না স্যার? ওরকমই তো মনে হচ্ছে। হ্যাঁ, ওই A1 এর জায়গায় হ্যাঁ স্যার সেটাই বলছি। ওটা বসা দাও তো নিচে তোমরা। 1 -1 0 -1 0, ঠিক আছে? ওই যে উপরে যেটা সেটা ইয়াতেই হবে, নিচের ইয়াতে বসাতো, এটা এখানে বসাতো X1 এর জায়গায় কত হবে? 1 ভেরিয়েবল গুলো ঘুরাই লিখতে হবে না X1 A1? না, এরকম লিখো না, কারণ যেখানে যেটা রিপ্লেস হচ্ছে সেখানে লিখতে হবে, না হলে আবার ইয়ে হয়ে যাবে। 1 -1 তারপর কত? 0 তারপর কত? -1/3 0 তারপর কত? 0 না? Yes. তারপর সলিউশন কত?
2/3 না আচ্ছা না এটা না জি স্যার এটা 1 বানাতে হবে একটু হয়েছে তারপরে দেখো 1/3 এখানে R3 কি হবে R3 একটা ফর্মুলা লিখো R3 হবে কি ওল্ড ভ্যালু মাইনাস কি এলিমেন্ট ইনটু কি R4 ভ্যালু এটা করো তো অর্থাৎ এই যে এখানে এই জায়গায় আগে যেটা ছিল সেটা মাইনাস কি ভ্যালু কত ছিল 3 ইনটু দিস অর্থাৎ কি হচ্ছে 3 এখানে প্রত্যেকটা একে 3 দ্বারা গুণ করে এখানে আগে যেটা ছিল তার থেকে বিগ দাও কত হয় দেখো তো এখানে আগে এলিমেন্টের আগে জায়গায় কি এলিমেন্ট হবে নাকি স্যার কি রো হবে এই কি কলাম হবে কোনটা স্যার কি কলাম ভ্যালু হবে কি এলিমেন্ট না কি সরি কলাম কি কলাম ভ্যালু থ্যাংক ইউ কি কলাম ভ্যালু ইনটু আর কলাম ভ্যালু সরি করে দেখো তো কত হয় তোমরা খাতায় করো প্র্যাকটিস করো তো এখানে আগে ছিল কত 0 আসে স্যার কত আসে 0 -1 মাইনাস 0 তারপরে কত আসে ফোর বাই থ্রি না 4/3 তারপরে -1/3 0 -1/3 1 0 সলিউশন 5/3 আচ্ছা z কত মানে z এটা 2/3 হবে না this into this 1 into 0 0 into 0 তাহলে তো 0 না স্যার x3 নিচে 2/3 হবে না স্যার x3 নিচে r3 রো 4/3 এর পরে এটা স্যার এটা 2/3 হবে না আচ্ছা থ্যাংক ইউ 2/3 হবে তারপরে this into this 4/3 প্লাস কত তাহলে 4/3 তারপর 2/3 -1 তারপরে -1/3 1 তাহলে যেমন যা হচ্ছে 2/3 এর পরেরটা তো -1 হবে অথবা তো 2/3 এর পরেরটা -1 দিছি তো s1 এর নিচে S1 স্যার S1 A1 তো -1 আর 1 হবে এটা 1/3 না এটা তো না 0 4/3 2/3 ও আচ্ছা এটা -1 -1 -1/3 তাহলে এটা যদি করি 0 - 0 0 -4/3 -2/3 1 1/3 তারপর 0 তাহলে আমাদের অপটিমালিটি কন্ডিশন হচ্ছে মিনিমাইজেশন প্রবলেমে মনে রাখবা এখানে সিজে a1 কি উপরে 0 হবে উপরেটাতে a1 0 হবে all are greater than equal to 0 থাকতে হবে এই যে সিজে মাইনাস জেড জে all are greater than equal to 0 থাকতে হবে
এখানে অল আর গ্রেটার দেন ইকুয়াল টু 0 নাই, দুইটাতে নেগেটিভ আছে, ঠিক আছে। তাহলে আমাদের এখনো ইয়ে আসে নাই। এখানে ফেজ ওয়ানের লাস্টে এখানে সবগুলা কমপক্ষে 0 আসতে হতে অথবা 0 চেয়ে বড় হতে হবে। 0 অথবা 0 চেয়ে বড় হতে হবে। এই যে এই অপটিমাল টেবলের এই যে অবজেক্টিভ ফাংশন, এখানে অপটিমাল টেবলের যে জায়গায় সিজামাইন তে 0 অর গ্রেটার দেন ইকুয়াল টু 0 থাকতে হবে। এখানে দুইটা নেগেটিভ মান আছে, তাহলে এখানে আমাদের অপটিমালটি এখনো রিচড হয় নাই। এখানে কোনটা বলছিলাম নেগেটিভের মধ্যে যেটা কোনটা, যেটা সবচেয়ে ছোট ছোট, এটা কোনটা? -4/3 না? তাহলে এখানে এই যে x2 টা হচ্ছে দিলাম, এটা হচ্ছে কি কলাম, তারপর ওদিকে হচ্ছে হাইয়েস্ট কোনটা? 5/3 না? তাহলে A1 হচ্ছে লিভিং, এই A1 লিভিং, তারপর এখানে x2 হচ্ছে এন্টারিং। তাহলে এখানে x2 হচ্ছে কি? x2 হচ্ছে এন্টারিং, তারপরে A1 আউটগোয়িং, A1 লিভিং, তারপর কি কলাম হচ্ছে দিস, এই রো হচ্ছে দিস, তারপর কি এলিমেন্ট হচ্ছে 4/3। এবার ইটারেশন 2 তে আসি। ইটারেশন 2 তে আসি স্যার একটু ইটারেশন 2 টা একটু দেখুন। ইটারেশন 2 টা দেখি, ইটারেশন 2 এখানে দিলাম এখানে সিজে, তারপর এখানে বেসিক ভেরিয়েবল। আচ্ছা, বেসিক ভেরিয়েবলে এখন A1 আউট, A2 আউট, A2 x1 x3 s1 s2, এখানে হবে সলিউশন। তাহলে এগুলার এটা কি 0 0 0 0 0। দেখো আমি A1 A2 ধরছিলাম, এগুলো চলে গেছে। আমি ওই যে সিজে এদিকে উপরে সবগুলো 0 চলে আসছে। তারপরে এবার আসো এখানে হচ্ছে সলিউশন, তারপর এখানে সিবি আই কস্ট অফ বেসিক ভেরিয়েবল, তারপরে এখানে কি, এখানে আগে ছিল যেটা সেটা আউট, এটা x2 চলে আসতেছে না, x2 ইন হচ্ছে x2 এটা কি 0, তারপর এর আগে এটা ছিল x1 এরটা ছিল তাও 0। আমরা R3 R4 করছি, এবার R5 R6। হ্যাঁ, এই এবার x2 আমাদের এখানে একটা কি ছিল 4/3 না? 4/3 ছিল না? হ্যাঁ স্যার। 4/3 দ্বারা কোনটাকে, এই কলামটাকে ভাগ করতে হবে, কত হয়? যেটা কি রো সেটা আগে করব না, আগের বারে যেটা কি রো ছিল না, কি রো না, যেটা কোনটা আমরা যেটা এন্টারিং আসছে যেটা সেটাকে আউট করছে এন্টারিং এর জায়গায় এই যেটা যে কলামটা যে রোটা এন্টারিং হয় ওটাকে কি কলাম দ্বারা ভাগ করতে, কি এলিমেন্ট দ্বারা ভাগ করতে হবে, যেটা এন্টারিং, ঠিক আছে। x2 টা এন্টারিং না স্যার? এন্টারিং বরাবর যে রোটা ওটাকে কি কলাম কি এলিমেন্ট দ্বারা, কি এলিমেন্ট কত, এখানে 4/3 দ্বারা ভাগ করতে হবে। এখানে এটাকে ভাগ করো, কত ছিল এখানে? 0 ছিল। 0 ছিল না? তাহলে 0 বাই সামথিং 0, তারপরে কত ছিল?
4/3 4/3 কে 4/3 0 হবে স্যার, হ্যাঁ 0 হবে স্যার, 1 সেম জিনিসকে সেম জিনিস দিয়ে ভাগ করলে 1 না। তারপরে আসো 2/3 কে 4/3 দিয়ে ভাগ করো, 2/3 কে হাফ আসবে স্যার, হাফ 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 আসবে। তারপরে আসো -1 কে 4/3 দিয়ে ভাগ করো, -3/4 -3/4 -3/4 আচ্ছা। তারপরে আসে কি 1 কে 1 নাকি 1/3 স্যার 1 না স্যার, এটা 3 হ্যাঁ 2/3 বলেছো কেন না স্যার -1/3 হ্যাঁ কিরে এটা তো লিখেছেন 2/3 হ্যাঁ -3/4 না? জি স্যার মাইনাস তারপরে s2 এর জায়গায় কত? -1/4 -1/4 কেমনে হলো? আগে ইয়েতে E1 ছিল 2/3 -1/3 ছিল স্যার -1/3 কে আমরা 4/3 দ্বারা ভাগ করলে -1/4 আসবে স্যার। এখানে স্যার ওল্ড ভ্যালুটাও ওখানে ছিল স্যার, s2 এর ওল্ড ভ্যালুটা যেটা ছিল সেটা -1/3। তো স্যার আমি এখানে 1 লিখছি যে মনে হয় না স্যার -1/3 ছিল। না স্যার -1/3 লিখছিলেন। হ্যাঁ তাহলে কত হয় স্যার -1/4 -1/4 আচ্ছা সরি আমার সরি -1/4 তাহলে সলিউশনটা কত? সলিউশন ওটা সলিউশন কত ছিল? 5/3 কে 4/3 তে ভাগ করো, 5/4 আসবে স্যার। 4 না? জি স্যার। এবার আসো বাকি যেটা এটা হচ্ছে এখন R6 এর ফর্মুলা কি হবে তাহলে? ওল্ড ভ্যালু মাইনাস কি কলাম ভ্যালু ইনটু R5 এইটা করো তো। এখানে আগের এই জায়গায় আগের ভ্যালু মাইনাস কি কলাম ভ্যালু ইনটু R5 প্রথমটা 1 আসে। প্রথমটা 1 আসে স্যার। প্রথমটা 1 আসে, তারপরটা 0। এগুলা বুঝে বুঝে করবা। ওই ফর্মুলা একটা তো দিন প্রথম দিন দেখে দিছি -1/4 -1/4 সলিউশন আসে 1/4। তারপরে এখন z করি। z হচ্ছে this into this 0 1 to 0 0 0 to 0 0 to 0 0 0 0 0 0 সব 0 না? তাহলে cj মাইনাস zj তাও 0 0 0 0 0 তাহলে তো দেখা যাচ্ছে আমাদের ফেজ 1 এ যেটা এট দ্য এন্ডে 0 অথবা 0 চেয়ে বড় 0 সব পেয়ে গেলাম। তাহলে এবার আমরা ফেজ 2 তে যেতে পারি। হ্যাঁ ফেজ 2 তে যেতে পারি। ফেজ 1 এ যতক্ষণ আমরা এই 0 অর্থাৎ এটা পজিটিভ ভ্যালু 0 চেয়ে বড় 0 এবং 0 চেয়ে বড় কোথায় এই যে সিজে মান z যেতে যদি এটা পাই তাহলে আমাদের ফেজ 1 এর কাজ শেষ। এখন ফেজ 2 তে আমরা যেতে পারবো। আচ্ছা যদি এটা না পাই কি হবে? মনে করে এটা আমরা পেলাম না, কেন সব সময় নেগেটিভ আসতেছে 0 এবং 0 চেয়ে বড় আসতেছে না, তাহলে কি হবে? অঙ্ক বলেছি হ্যাঁ তখন হবে যে there is no optimal solution। হ্যাঁ অপটিমাল সলিউশন নাই বলবে। এখন যদি এটা পেয়ে যায় তাহলে x1 কিভাবে আসছে স্যার? জি স্যার x1 টা কিভাবে আসছে আবার একটু বলেন। কোনটা? x1 এর যে রোটা ওটা কিভাবে আসছে? x1 এর এটা আমি একটু আগে একটা ফর্মুলা দিছি না। x1 এরটা হচ্ছে প্রথমটা তো হচ্ছে প্রত্যেকটা রো এর প্রত্যেকটা কলাম এলিমেন্টকে কি এলিমেন্ট দ্বারা ভাগ করে এরপর আর যেটা বাকি থাকে মনে করে এখানে ছিল কোনটা ছিল R6 মনে করো R6 বাকি ছিল তো ওল্ড ভ্যালু মাইনাস
কি কলাম ভ্যালু ইনটু R5 অথবা যদি R5 বের করতে হয় ওল্ড ভ্যালু কোনটা যে কোনো একটা তো কি এলিমেন্ট দ্বারা প্রত্যেকটাকে ভাগ করে পাই যদি R5 পাই তাহলে R6 এর ফর্মুলাটা যদি R6 পাই R5 এর ফর্মুলা হচ্ছে R ভ্যালু মাইনাস কি কলাম ভ্যালু ইনটু R6 হ্যাঁ পাই তাহলে আগে এই যে কি এলিমেন্ট দ্বারা প্রত্যেকটাকে ভাগ করে R6 পাই তাহলে R5 এর সূত্র এটা যদি কি এলিমেন্ট দ্বারা প্রত্যেককে ভাগ করে R5 পাই তাহলে R6 এর ফর্মুলা হচ্ছে এটা যে কোনো হ্যাঁ কিন্তু এন্টারিং যেটা ভেরিয়েবল ওই বরাবর যে রুটটা সেটাকে সাধারণত আমরা ইয়া দ্বারা ভাগ করি কি এলিমেন্ট দ্বারা ভাগ করি এখন আমরা ফেজ 2 তে যাচ্ছি ফেজ 2 ফেজ মানে এখন আগে আমরা করছি যেটা সেটা হচ্ছে ফেজ 1 এখন ফেজ 2 তে কি পাই সিজে বেসিক ভেরিয়েবল হচ্ছে x1 x2 x3 s1 s2 a1 a2 আউট হয়ে গেছে হ্যাঁ তাহলে s1 0 x আচ্ছা এবার আসো একটা জিনিস ফেজ 2 তে গিয়ে আমরা ওই যে অবজেক্টিভ ফাংশনগুলো আর 0 বসাবো না যেটা অরিজিনাল যেটা ছিল প্রথমে সেটা কত ছিল 10 তারপর কত ছিল 6 তারপর কত ছিল 2 0 0 ফেজ 2 তে কিন্তু অবজেক্ট ফাংশন অরিজিনালটা চলে আসতেছে তারপর এখানে ছিল কি x2 x1 x2 এটা কি ছিল x2 এটা হচ্ছে 6 x2 এটা 6 এখানে x1 এর 10 next x1 x2 x1 ফার্স্ট অফ এটা তার রো লাগতেছে না যেহেতু রোর কাজ শেষ এখানে দাও সলিউশন এখানে কি ছিল 0 1 half minus 3/4 minus 1/4 আর সলিউশন ছিল 5/4 তারপর x1 বরাবর ছিল 1 0 minus half 1/4 minus 1/4 1/4 minus 1/4 তারপর সলিউশন ছিল 1/4 ঠিক আছে তারপর এখানে z কি হচ্ছে z হচ্ছে কি this into this 6 into 0 0 10 into 10 তারপরে কি 6 into 1 10 into 0 তাহলে কত হয় 6 তারপরে 6 into half মানে 3 10 into minus half মানে -5 তাহলে কত হয় -2 -5 হ্যাঁ -2 তারপরে এটা this into this কত হয় -2 this into 6 into -1/4 10 into -1/4 কত হয় -4 হ্যাঁ আর 6 into 5/4 তারপর into 10 into 1/4 কত হয় 10 মানে ঠিক আছে রিমাইন্ডার যা করলে হয় 0 0 minus 4 2 4 দেখো 0 এবং 0 চেয়ে পজিটিভ সিজে মাইনাস আমাদের কন্ডিশন ছিল অল টু ফেজে সিজে মাইনাস z যে 0 और 0 চেয়ে বড় 0 অল সিজে মাইনাস z যে গ্রেটার দেন ইকুয়াল টু 0 মানে সেটা পাইছি তাহলে অপটিমালিটি কন্ডিশন রিচড এখানে আমরা পেয়ে গেলাম x1 ভ্যালু 10 x1 ভ্যালু 10 না x1 ভ্যালু 10 না সেগুলো হচ্ছে আমার এদিকে না
এটা না নিচেরটা ওয়ান বাই ফোর না x1 হচ্ছে 1/4 x2 হচ্ছে 5/4 তাহলে আমরা পেয়ে গেলাম x1 হচ্ছে 1/4 x2 হচ্ছে 5/4 হ্যাঁ তারপরে x3 নাই x3 0 z হচ্ছে 10 তুমি এমনি এই মানগুলা অবজেক্টিভ ফাংশনে বসে দেখো দেখো অবজেক্টিভ ফাংশন কি ছিল আমাদের মিনিমাম z সমান ছিল কি 10x1 প্লাস 6x2 প্লাস 2x3 তার মানে কি সমান 10 into 1/4 10 into 1/4 plus 6 into 5/4 5/4 plus 2 into 0 তাহলে এখানে 5/2 না জি স্যার 10 টা 5 2 10/3 না 10 তো এখানে বাই করছি 15/2 চারটে plus 0 স্যার টোটাল 10 স্যার সো এটা আসলে এভাবে হিসাব করে আসে অথবা আমরা এখানে যেটা পাইছি এটা একই কথা তাহলে মানে x1 will this x2 this x3 নাই তারপর অপটিমাল এটা আমাদের আসলে তো x1 এগুলো ভেরিফাই করতে হচ্ছে না আমরা অপটিমালিটি এটা জাস্ট ভেরিফাই করলাম না হ্যালো হ্যালো হ্যাঁ 760 760 460 16 জিবি 999 হ্যালো ওনারে মায়ারটেল অ্যাপ ডাউনলোড করে দিতেন না এটা সম্ভব সাথী চলে গেছে নাই তো বিদ্যুৎ চলে গেছে মনে হয় অঙ্ক তো শেষ